একটা সাধারণ বাড়ি, কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। রাতের অন্ধকারে শোনা যায় অচেনা শব্দ, বদ্ধ ঘরের ভিতর থেকে আসে অস্বাভাবিক নড়াচড়া, আর পরিবারের ছোট্ট মেয়েটির সঙ্গে ঘটতে থাকে এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা কেউ খুঁজে পাচ্ছিল না। প্রথমে সবাই ভাবে এগুলো হয়তোবা কাকতালীয় ঘটনা, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এই বাড়ির মধ্যে এমন কিছু একটা আছে যেটা তারা তো দেখতে পাচ্ছে না, কিন্তু সেটা তাদেরকে দেখছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বাড়ির অতীতে আসলে কি ঘটেছিল, আর কেন এই ভয়ঙ্কর ঘটনাগুলো বারবার তাদের সঙ্গেই ঘটছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়। 1930 সালে ভারতের নালগোন্ডা নামক একটি জায়গায় এই ঘটনাটি ঘটেছিল। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। মুভির শুরুতে আমাদের আন্নাম্মা নামে একজন ডেমোনোলজিস্টকে দেখানো হয়, যে একটা পজিশন কেস নিয়ে কাজ করার জন্য একটি বাড়িতে এসেছে। আর এখানে যে সত্তাটা ছিল সেটা এতটাই হ্যাপি আর তার অ্যাসেস এতটাই শক্তিশালী ছিল যে বাড়ির কুকুরটাও অ্যাগ্রেসিভ হয়ে আন্নাম্মার উপরই ঘেউ ঘেউ করতে শুরু করে, এমনকি তার উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু সে গাড়ির ভিতরে ছিল, তাই কুকুরটা গাড়িতে ধাক্কা মারতে মারতে একসময় নিজের মাথা ফাটিয়ে নিজেকে শেষ করে ফেলে। অর্থাৎ সে এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছিল না। এরপর আন্নাম্মা সেই বাড়ির ভিতরে যেতে শুরু করে, আর তখনই লোকনাথ নামের একজন লোক তার কাছে আসে। সে তাকে জানায় যে তাকে প্রফেসর দশরথরাম পাঠিয়েছেন, এমনকি লোকনাথ তার সঙ্গে থেকে ট্রাভেল করে তার ইন্টারভিউ করে তার এই সকল কেসের স্টাডি করতে চায়, যে জন্য আন্নাম্মা তাকে নিজের সঙ্গে সেই বাড়ির ভিতরে নিয়ে যান। এই বাড়ির ভিতরে সম্প্রতি একজন বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছিল, যার ছেলে, ছেলের বউ এবং নাতনি বিদেশে থাকত। সম্প্রতি তারা মৃত্যুর খবর পেয়ে এখানে এসেছে। আসলে সেই বৃদ্ধ ব্যক্তি যে নাতনি, তার উপরই কোনো আত্মার ভর করেছে। সেই কারণে ওই বাড়ির সমস্ত ফুল, পাতা এবং গাছপালা একে একে শুকিয়ে গেছে, এমনকি এক পর্যায়ে মরেও গেছে। ঘরের মধ্যে বিভিন্ন উদ্ভট ঘটনা ঘটছে। মোট কথা নেগেটিভ এনার্জি এখানে অনেক বেশি, যে জন্য আনাম্মা একটু চিন্তা করে এবং ওই মেয়েটির সঙ্গে কথা বলে। মেয়েটা তার সঙ্গে ভালোভাবেই কথা বলে এবং জানায় যে সে কখনো স্কুলে যায়নি, সে সবসময় খবরের কাগজ আর বই থেকে জ্ঞান অর্জন করেছে। কিন্তু তার বাবা মা বলে ওঠে সে তো স্কুলে যেত। পাশাপাশি মেয়েটা এই সমস্ত কথা তেলুগু ভাষায় বলছিল, অথচ এই মেয়েটি প্রথমবার এখানে এসেছে এবং সে তেলুগু জানতই না, যার জন্য সবাই শকড হয়ে যায়। তাই আনাম্মা কয়েক মুহূর্তের মধ্যেই বোঝা যায় যে এই বাচ্চাটাকে তার নিজের দাদার আত্মা পজেস করেছে। তাই আনাম্মা তাদেরকে বিষয়টি বুঝিয়ে তার এক্সোরসিজম শুরু করে এবং মন্ত্রপাঠ শুরু করে। পাশাপাশি তার ছেলেকে বলে যে সে তার বাবার শেষকৃত্য করেনি, তাই সে যেন তার কাছে ক্ষমা চায় এবং তার পছন্দের জিনিসগুলো তাকে অফার করে, তাকে সন্তুষ্ট করে। তো আন্নাম্মার কথা মতো লোকটি তাই করে, যার জন্য ওই আত্মারা তার বাচ্চার শরীর ছেড়ে আফটার লাইফে চলে যায়। এরপর আন্নাম্মা সেখান থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় লোকনাথ তার সঙ্গে কথা বলে। লোকনাথ এই ব্যাপার জিজ্ঞেস করে, তখন আন্নাম্মা লোকনাথকে জানায় যে ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং বডি অনেকটাই লিমিটেড, তাকে পুড়িয়ে ফেলা যায়, কেটে ফেলা যায়, শেষ করে দেওয়া যায়, কিন্তু ইন্টারনাল ওয়ার্ল্ড এন্ডলেস, অর্থাৎ আত্মার কোনো বাউন্ডারি নেই। পাশাপাশি সেখানে যে এনার্জি এবং পাওয়ার উপস্থিত থাকে সেটাকে পোড়ানো, কাটা কিংবা শেষ করা যায় না, শুধু অন্য ফর্মে ট্রান্সফর্ম করা যায়। তো এরপর সে তার সঙ্গে আরও কিছু কথা বলে এবং তাকে জিজ্ঞেস করে যে সে বাইরে পড়াশোনা করেছে, ফাইন্যান্স সম্পর্কে অনেক জ্ঞান আছে, তাহলে সে এই তান্ত্রিকের দুনিয়ায় কেন পা রাখলো, এটাকেই কেন বেছে নিল। তখন আন্নাম্মা তাকে বলে যে যখন সে ছোট ছিল তখন মহিলাদের উপর অনেক অত্যাচার করা হতো। পজিশনের মতো জিনিসের কারণে তাদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে বলি দেয়া হতো। আর আজও অনেক জায়গায় এমনটা হয়। তার বাবাও ছিল একজন স্পিরিচুয়ালিস্ট, হিউম্যানিটেরিয়ান এবং একজন উইজার্ড, যিনি এই ধরনের মহিলাদের সাহায্য করতেন, তাদের বাঁচাতেন, সুস্থ করতেন, তাদের এক্সোরসিজম করতেন এবং অন্যান্যভাবেও তাদেরকে সাহায্য করতেন। কিন্তু একদিন একটি মেয়েকে পজিশন থেকে বাঁচাতে গিয়ে, মানে তার ভেতর থেকে আত্মা দূর করতে গিয়ে আন্নাম্মার ছোট বোনের মৃত্যু হয়। আর সেই দুঃখে তার মাও একসময় মারা যায়। এরপর তার বাবা, মানে আন্নাম্মার বাবা, ইভিলকে শেষ করার লড়াইয়ে লেগে যায় এবং তিনিও যখন মারা যান তখন তিনি তার লাগেজ এবং প্রয়োজনীয় সকল জিনিসপত্র আন্নাম্মাকে দিয়ে যায়। আর আন্নাম্মাও আজ পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছে। সে নিজের সামর্থ্য অনুযায়ী পৃথিবী থেকে ইভিলকে শেষ করতে চেষ্টা করে যাচ্ছে, যাতে সে মানুষের জীবন বাঁচাতে পারে এবং মহিলাদের মারা যাওয়া থেকে রক্ষা করতে পারে। আন্নাম্মার সাথে এটাও জানায় সে তার আশেপাশের জীবিত জিনিসগুলোর সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে এবং সে সায়েন্সের উপর পুরোপুরি বিশ্বাসও রাখে, যার মধ্যে যদি কোনো ব্যক্তি সায়েন্সের মাধ্যমে সুস্থ হতে পারে
তাহলে সে সায়েন্সের মাধ্যমেই তাকে সাহায্য করবে। কিন্তু যদি অন্য কোনো উপায়ে অথবা রিলিজিয়ন কিংবা বিশ্বাসের মাধ্যমে কাউকে সাহায্য করা যায়, তাহলে সে সেটাও ফলো করতে পিছপা হয় না। মোট কথা তার মধ্যে সব ধরনের জ্ঞানই আছে। যেখানে যেমনটা প্রয়োগ করতে হবে সে তেমনটাই প্রয়োগ করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করে। লোকনাথ তাকে জিজ্ঞেস করে যে সে কি একাই এমন ডেমোনোলজিস্ট হিসেবে এত আগ্রহ নিয়ে এই বিষয়টা শিখেছে। আন্নাম্মা তখন তাকে বলে যে এটা তো কেস স্টাডির বাইরের প্রশ্ন মনে হচ্ছে। লোকনাথ বলে সেও ভূতে বিশ্বাস করে এবং জানতে চায় যে সে কিভাবে তাদের সঙ্গে ডিল করবে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর যে ইভিলগুলো আছে তাদেরকে কিভাবে সামলানো হয় সেগুলো জানতে চাইছে। সাথে লোকনাথ তার কাছে জিজ্ঞেস করে যে তার কি এমন কোনো কেস মনে আছে যেটা তার জীবনের সব থেকে কঠিন কেসের মধ্যে একটি, অথবা কেসটা দেখেই তার মনে হয়েছিল যেটা সলভ করা একদমই অসম্ভব। আন্নাম্মা তখন তাকে একটি কেসের কথা বলে যেটা সে এর আগে কখনো দেখেনি এবং তারপর আজ পর্যন্ত এমন কিছু ঘটেওনি। আর সেটা ছিল একটা অনেক বেশি শক্তিশালী আত্মার গল্প, যেই আত্মা এই দুনিয়ায় কখনো আসেইনি, অর্থাৎ তার জন্মও হয়নি। আর এই গল্পটা 1990 সালে একটি খ্রিস্টিয়ান পরিবারের সঙ্গে ঘটেছিল। এখান থেকে সিন চলে যায় 1990 সালে সোকলপেট নামের একটি গ্রামের মধ্যে, যেখানে আমরা অ্যান্থনি নামের একজন লোককে দেখতে পাই যে একটা রাইস মিলে অ্যাকাউন্টেন্টের কাজ করে। কাছেই নিজের জন্য একটি বাড়ি খুঁজছে। সে যে ব্রোকারের সঙ্গে কথা বলেছিল, এবার ব্রোকার তাকে একটি বাড়িও দেখায় যেটা দেখতে বেশ পুরনো ছিল, কিন্তু কন্ডিশন খুব ভালো এবং ভালোভাবে মেনটেন করা হয়েছিল। আর অ্যান্থনিও নর্থ ইস্ট ফেসিং বাড়িটিই চাইছে, কারণ তার মা বলে এতে তার একটি ছেলে সন্তান হবে এবং সে তার বাবার রিইনকার্নেশন হিসেবে জন্ম নেবে। যাই হোক, অ্যান্থনির এই বাড়িটা বেশ পছন্দ হয়ে যায় এবং কোনো একটি কারণে বাড়িটা সে বেশ সস্তায় পেয়ে গিয়েছিল। তবে বাড়ির মধ্যে একটা লকড রুম রয়েছে যেটাকে বাইরে থেকে কাঠের পাড়াতন লাগিয়ে লক করে দেওয়া হয়েছিল। ব্রোকার তাকে বলেছিল যে খুব তাড়াতাড়ি এটা খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো যে জন্য অ্যান্থনি ওই বাড়িটা কিনে খুব দ্রুত তার পরিবার নিয়ে সেই বাড়িতে শিফট করে, যার মধ্যে তার মা, তার স্ত্রী ম্যারি এবং 2 মেয়ে রয়েছে, যাদের একজনের নাম সোফি আর ছোট মেয়েটার নাম তারা। তারা কথা বলতে পারে না বা শুনতেও পারে না। এখন এই বাড়ির বিষয়ে বললে বাড়িটি বেশ বড় এবং বেশ সুন্দর, যেটা সবারই বেশ পছন্দ হয়ে যায়। আর বাড়িটার ওপরে নয়াতম্মার রেসিডেন্সির বোর্ড লাগানো ছিল। অ্যান্থনি যেহেতু বাড়িটা কিনে ফেলেছে তাই ওই বোর্ডটিও সে খুলে ফেলে। এর মধ্যে অ্যান্থনির মা অ্যান্থনির কাছে এই বাড়ির অতীত এবং ইতিহাস সম্পর্কে জানতে চায়। তখন সে বলে যে এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই এবং এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই, এমনকি এতে তার কোনো পার্থক্যও পড়ে না, কারণ সে তো কিনে ফেলেছে। যাই হোক, এবার অ্যান্থনি সেই লকড রুমটা দেখতে যায় যেটা এর মধ্যে খুলে দেওয়া হয়েছিল। আর সেখানে অনেক পুরাতন ফার্নিচার, কিছু ক্লাসিক্যাল মিউজিকের ইনস্ট্রুমেন্ট যেমন হারমোনিয়াম, ঢোল ইত্যাদি জিনিসপত্র পড়েছিল। সেখানে সে কিছু জিনিসপত্র লক্ষ্য করতে শুরু করে। তো এরপর সিন চলে যায় রাতে। অ্যান্থনির ছোট মেয়ে তারা ঘুরতে ঘুরতে সেই রুম পর্যন্ত চলে আসে এবং সেখানে সে কিছু অস্বাভাবিক নড়াচড়া অনুভব করে, যার কারণে সে একটু ভয়ও পেয়ে যায়। তাই তারা সঙ্গে সঙ্গে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাতের বেলা সোফির ঘুম ভেঙে গেলে সোফিও কিছু অস্বাভাবিক নড়াচড়া অনুভব করছিল। পাশাপাশি সে লক্ষ্য করে তার ছোট বোন তারা অদ্ভুত কিছু গুনগুন করছে, যেটা দেখে সে একটু ভয় পেয়ে যায়, কারণ তারার পক্ষে এটা করা একদমই অসম্ভব ছিল। তারপরও সে তারাকে ঘুমাতে বলে। এরপর আমরা দেখতে পাই রুমের ভেতরে ঘোড়ার যে খেলনাটা আছে সেটা নিজে থেকেই নড়ছে। তো পরবর্তী সিনে অ্যান্থনির মা তার স্ত্রীর সঙ্গে তাদের ছেলে সন্তান হওয়ার ব্যাপারে কথা বলছিল। ম্যারি মূলত এই ব্যাপার নিয়ে বেশ বিরক্ত, কারণ তার শাশুড়ি সবসময় শুধু ছেলে হওয়ার কথাই বলে। এরপর ম্যারি হসপিটালে যায়, যেখানে ডক্টর তার চেক আপ করে জানায় যে বাচ্চা একদমই সুস্থ আছে। ম্যারিও তখন ডক্টরের কাছে জেন্ডারের বিষয় জিজ্ঞেস করে, কিন্তু জেন্ডার রিভিল করা একদম বেআইনি কাজ, তাই ডাক্তার কোনো মতেই জেন্ডারের বিষয় জানাতে চায়নি। যে জন্য তারা দুজনই আবার বাড়িতে ফিরে আসে। সেখানে সোফি স্কুলে চলে যায়। তারা তখন বাড়িতেই ছিল। মূলত তারার জন্য তারা ভালো কোনো স্কুল খুঁজে পাচ্ছিল না। এদিকে মেরি লক্ষ্য করে যে তারার হাতে আঘাতের একটি দাগ রয়েছে, কিন্তু তারা এটা মনেই করতে পারছিল না যে এই আঘাতটা কখন এবং কিভাবে লেগেছিল। ঠিক তখনই সবাই অন্য একটি রুম থেকে শব্দ শুনতে পায়, আর সেখানে গিয়ে তারা দেখে দেওয়ালে লাগানো যে তাদের ঈশ্বরের ছবিগুলো ছিল সেগুলো একা একাই ভেঙে পড়ে যাচ্ছে। এমনকি অ্যান্থনির বাবার ছবিটাও ভেঙে গিয়েছিল। অ্যান্থনির মা তখন ওই ছবিটা পরিষ্কার করতে যায়, কিন্তু তার আঙ্গুল কেটে যায়, যার কারণে ছবিটাও একদমই নষ্ট হয়ে যায় এবং তার বাবার মুখটা পর্যন্ত মুছে যায়। এবার এই ব্যাপারটা নিয়ে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং বলে তার বাবা অনেক রেগে আছে, তাই এই সব কিছু হচ্ছে, তাই তাদের ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু অ্যান্থনি তাকে বোঝানোর চেষ্টা করে, আর এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটু তর্কও হয়, যে জন্য সে সেখান থেকে চলে যায়।
কিন্তু দেয়ালের একপাশে লাগানো একটা ছবি ছিল যেই বিষয়টা কেউ খেয়ালই করেনি, যেটা মূলত একজন মহিলার। ঠিক তখনই আমরা তারাকে দেখতে পাই, কিন্তু তখনই সেখানে একটা শ্যাডো আসে। সাথে সাথেই ওই শ্যাডোটা তাকে পজেস করে ফেলে এবং একটি সুইং চেয়ারে বসিয়ে দেয়। তারা তখন ওই চেয়ারটিকে জোরে জোরে দোলাতে শুরু করে, কিন্তু ততক্ষণে তার মা সেখানে এসে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। তখন সে একদমই স্বাভাবিক আচরণ করছিল, এমনকি সে এটাও ভুলে গিয়েছিল যে কখন সে চেয়ারে বসেছিল এবং কখন সেই চেয়ার নড়তে শুরু করেছিল। এদিকে অ্যান্থনি মিলে কাজ করছিল। সেখানে তার বস তাকে জানায় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো একটা সমস্যার কারণে তাদের মিলটা 6 মাসের জন্য বন্ধ রাখতে হবে। তাই সে সবার হিসাব করে সবাইকে কাজ থেকে ছাঁটাই করে দেয়। পাশাপাশি ইনকাম ট্যাক্স অফিসারের সঙ্গে ডিল করা এবং অ্যাকাউন্ট সেটেল করার জন্য কাউকে এখানে থাকতে হবে। তাই সে আরও 2 মাস কাজ করতে পারবে। তবে তারপরও অ্যান্থনি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে মাত্র একটা নতুন বাড়ি কিনেছে। 2 মাস পর চাকরি গেলে সে কি করবে? যাই হোক, গভীর রাতের বেলা সে যখন মিল থেকে বাড়ির দিকে রওনা হয় তখনই তার বাইকটা নষ্ট হয়ে যায়। তাই সে ওয়াচম্যানের কাছ থেকে একটি ল্যান্ড ট্রেন নিয়ে একাই হেঁটে বাড়ির দিকে যেতে শুরু করে। তবে পথে সে পিছনে কারো হাঁটার শব্দ শুনতে পাচ্ছিল, সাথে কিছু একটা অস্বাভাবিক নড়াচড়া অনুভব করে, যে জন্য সে একটু ভয়ও পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে একজন লোক আসে, তার সঙ্গে অ্যান্থনি কথাও বলে এবং তাকে তার সঙ্গে কিছু তো যাওয়ার জন্য বলে, কারণ সে মনে মনে ভয় পাচ্ছিল। সেই লোকটিও একই জায়গায় যাচ্ছিল বলে তারা দুজন একসঙ্গে হাঁটতে শুরু করে। এরপর দুজনেই কিছুক্ষণ কথা বলতে বলতে বাড়ির বেশ কাছে চলে আসে। আর এখানে অ্যান্থনি লক্ষ্য করে যে সেই লোকটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এতে করে সে বেশ অবাক হয়ে যায়। তবে এরপর অ্যান্থনি যখন বাড়ির বাইরে কুয়োর কাছে হাত পা ধুতে শুরু করে তখনই ওই লোকটা আবার এসে হাজির হয়। এতে করে অ্যান্থনি ভয় পেয়ে চিৎকার করে বাড়ির ভিতরে চলে যায়। বাড়িতে গিয়ে সে ম্যারি এবং তার মাকে পুরো ঘটনাটা জানায়। তবে তারা তাকে বোঝায় যে এটা নতুন শহর, তাই হয়তোবা তার ভুল হয়েছে, সে ভুল থেকেছে। আর সেই লোকটা হয়তোবা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সে অন্য কোথাও চলে গেছে। যে জন্য অ্যান্থনির মা অ্যান্থনিকে অ্যান্থনির বাবার যে হলি ক্রুসিফিক্স ছিল সেটা পড়তে দেয়। তো এরপর সবাই ঘুমিয়ে পড়ে। তবে রাতের বেলা সোফির ফিসফিসানি শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। সোফি ঘুম থেকে উঠে দেখে তারা তার পাশে নেই। তবে সোফি লক্ষ্য করে তারা বেডের পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। এটা দেখেই সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা তো কথাই বলতে পারে না। তাই সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। সোফি তখন তাদেরকে পুরো বিষয়টি বোঝায়, কিন্তু তারা তো কথা বলতে পারে না, তাহলে সে কিভাবে ভয়ের ব্যাপারটা বলবে, যার কারণে কেউই তার কথা বিশ্বাসও করছে না। আর সে সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এটা নিয়ে দ্বিতীয়বার হয়েছে, এর আগেও সে একইভাবে এমনটা করেছিল, কিন্তু কেউই তো তার কথা বিশ্বাস করছে না। এমনকি তারাও যে নিজে হেঁটে হেঁটে নিচের বেডসাইড পর্যন্ত এসেছিল, সে সাইন ল্যাঙ্গুয়েজে জানায় যে কিছু একটা অস্বাভাবিক নড়াচড়া অনুভব করার পরই সে এখানে এসেছে। তো এরপর সবাই অন্য রুমে চলে যায়। কিন্তু সোফি এসব নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। সে নিজেই বলে যে এখন তো কেউই তার কথা বিশ্বাস করে না, কিন্তু যখন নতুন বাচ্চা আসবে তখন তো সবাই তাকে আরও বেশি ইগনোর করবে এবং কেউ তাকে ভালোবাসবে না। মানে এটা তার মধ্যে কাজ করছে। অন্যদিকে আমরা তারাকে দেখতে পাই, সে খুবই ক্রিপিভাবে হাসছিল। তো পরবর্তী দিন অ্যান্থনি আবার কাজে বেরিয়ে যায় এবং বাচ্চারা বাড়ির মধ্যে খেলাধুলা করছিল। ঠিক তখনই একজন কার্পেন্টার আসে। মূলত কিছু রিপেয়ারের কাজ করার দরকার ছিল। তার সঙ্গে তার বোনও এসেছিল, তাই সে তারাদের সঙ্গে খেলতে শুরু করে এবং সেই স্টোর রুম থেকে তাদের একটা গেম বোর্ড বের করে দেয়, যেটা অনেক পুরাতন ছিল। ঠিক তখনই মেরি তাদের কাছে আসে, আর তারা দুজন তাকে সেই মেয়েটির ব্যাপারে বলে যে সে এইমাত্রই নিচে গেছে। এরপর মেরি কার্পেন্টারকে জুস খেতে দেয়, পাশাপাশি তার বোনকে খাওয়ানোর জন্য জুস দেয়। যাই হোক, রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছিল ঠিক তখনই অ্যান্থনির মায়ের রুমের ভেতরে অস্বাভাবিক নড়াচড়া শুরু হয়। তিনি কিছু একটা আওয়াজ শুনতে পান, যার কারণে তার ঘুম ভেঙে যায়। তিনি সেই নড়াচড়া লক্ষ্য করে তার স্বামীর ছবির সামনে যায় এবং তার কাছে ক্ষমাও চায়। তিনি তাকে জিজ্ঞেস করে যে তিনি কি কারো উপর রেগে আছেন, অথবা তারা যদি কোনো ভুল করে থাকে তাহলে যেন তিনি তাদেরকে ক্ষমা করে দেয়। এই বিষয় নিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠেও সে বেশ চিন্তায় ছিল। তখনই অ্যান্থনি তাকে বলে যে তার চাকরিটাও চলে যেতে চলেছে। জমানো যে টাকা ছিল ওই টাকা দিয়ে তো সে বাড়ি কিনেছে, তার উপর 2 মেয়ের দায়িত্ব তার উপর, তাই সে আর সামনে আর একটা সন্তানের দায়িত্ব নিতে পারবে না। এই জন্য এখন সে ওই বাচ্চার অ্যাবর্শন করানোর কথা ভাবছে। এটা শুনে তার মা প্রচণ্ড রেগে যায় এবং তাকে চর পর্যন্ত মেরে বসে। তার কথা সে যেন আর কখনো এমন কথা না বলে, কারণ তার কথা সে তার বাবার রিইনকার্নেশনকে তো আটকাতে পারে না। তার বাচ্চাকে বড় করার কথা যদি হয় তাহলে সে তার পেনশনের টাকা দিয়ে তাকে বড় করবে। অ্যান্থনি তখন তার মায়ের এইরকম আচরণ দেখে প্রচণ্ড শকড হয়ে যায়, কারণ তার মা আগে কখনো এমন ছিল না।
তো এরপর রাতে অ্যান্থনি যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই সে কারো আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তার ঘুমও ভেঙে যায়। সে বাইরে বেরিয়ে আসে। অ্যান্থনি কুয়ার সামনে তারাকে দেখতে পায়। সাথে সাথে বাঁচানোর জন্য সে সেখানে ছুটেও যায়, কিন্তু হঠাৎ করে তারা সেখান থেকে গায়েব। পাশাপাশি এবার সে কোনো একটা ইভিলের হাসির শব্দ শুনতে পাচ্ছিল, আর সে বাড়ির দিকে তাকিয়ে দেখে বারান্দায় একজন মহিলা এবং কয়েকটা বাচ্চার ভূত দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কেউ তাকে কুয়ার ভিতর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো এরপর পরবর্তী দিন সকালে মেরির ঘুম ভাঙলে সে অ্যান্থনিকে খুঁজতে শুরু করে। অবশেষে খুঁজতে খুঁজতে তাকে কুয়ার ভিতরে গিয়ে পায়। সে সারা রাতে সেখানে পড়েছিল। এরপর কয়েকজন মানুষের সাহায্যে তাকে কুয়া থেকে বের করা হয়। সৌভাগ্যবশত সে বেঁচে আছে, কিন্তু এতে করে অ্যান্থনি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে, কারণ বাড়ির ভিতরে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। কিন্তু মেরি তাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করে। যাই হোক, এরপর অ্যান্থনি যখন কাজে যায় তার ফিরতে অনেক দেরি হয়, আর রাতের বেলা সেই কার্পেন্টারের বোনটা তাদের বাড়িতে আসে। সে তারার সঙ্গে খেলতে শুরু করে এবং তাকে নিজের সঙ্গে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়। মেরি যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে এবং তারাকে খুঁজতে বেরিয়ে যায়। সে কার্পেন্টারকেও জিজ্ঞেস করে যে তার বোন তার মেয়েকে কোথায় নিয়ে গেছে। তখন কার্পেন্টার তো পুরো শকিংভাবে তাকে জানায় যে তার তো কোনো বোনই নেই, আর মেরি যে ওই দিনের বোনের কথা বলছিল সেটার কথাও তো সে বুঝতে পারছে না। এমনকি সে এটাও বুঝতে পারছিল না যে ওই দিন মেরি তাকে জুসের 2টি প্যাকেট কেন দিয়েছিল। অর্থাৎ সে আর কেউ ছিল না, বরং একটা আত্মা ছিল। এটা জানার পর মেরি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই আমরা তারাকে দেখতে পাই যে বাড়ি থেকে অনেক দূরে একা একা ঘুরে বেড়াচ্ছে। তবে আশ্চর্যজনকভাবে আন্নাম্মা তাকে দেখে ফেলে। এই সেই আন্নাম্মা যে এই পুরো কেসের গল্প বলছে। এরপর সে তারার সঙ্গে কথা বলে তাকে বাড়িতে নিয়ে যেতে শুরু করে। পথে অবশ্য তাদের সঙ্গে ম্যারিরও দেখা হয় এবং তারা দুজন কিছুক্ষণ কথাও বলে। এদিকে তারা কিছু মনেই করতে পারছিল না যে সে কখন বাড়ি থেকে বের হয়েছিল, তার সঙ্গে কি হয়েছিল, কিভাবে হয়েছিল। শুধু এইটুকু তার মনে আছে যে জ্ঞান ফেরার পর সে নিজেকে রাস্তায় একা একা ঘুরতে দেখেছিল। যাই হোক, আন্নাম্মা তাদের দুজনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু সেই বাড়িটাকে দেখা মাত্রই সে বাড়ির ভিতরে থাকা নেগেটিভ প্রেজেন্স অনুভব করতে পারে। আর সেই বাড়ির যে ভূতগুলো ছিল তারাও বারান্দায় দাঁড়িয়ে আন্নাম্মার দিকে তাকিয়েছিল। এরপর রাতের বেলা অ্যান্থনির মা সেই স্টোর রুম থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে সে অ্যান্থনিকে ডাকে। অ্যান্থনিও সেখানে গিয়ে চেক করে, কিন্তু ততক্ষণে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। এরপরই সে সেই রুমের ভিতরে যায়, আর সেখানেই প্যারানর্মাল সব অ্যাক্টিভিটি শুরু হয়। সেখানে কোনো একটা ছায়া তাকে হান্ট করতে থাকে, এমনকি তার উপর আক্রমণও করে। এক পর্যায়ে তো সে সেই রুমের মধ্যে আটকা পড়ে যায়। তবে পরবর্তী দিন ব্রোকার একজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে সেখানে আসে। এক পর্যায়ে তাকে সেখান থেকে বেরো করে, কিন্তু এসব ভূত প্রেতের ব্যাপার বলে তারা কোনো কিছু বিশ্বাসই করছে না, তাই সে সেখান থেকে চলেও যায়। এদিকে অ্যান্থনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। সে ব্রোকারকে যেভাবেই হোক এই বাড়িটা বিক্রি করে দিতে বলে, এমনকি অন্য কোথাও একটি বাড়ি কিনে দেওয়ার কথা বলে। ব্রোকার তখন তাকে জানায় যে বাড়িটি বিক্রি করতে অনেক সময় লাগবে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে সে আন্নাম্মাকে কল করতে পারে, কারণ সে এসব বিষয় নিয়ে ডিল করে এবং সলভও করে থাকে। তার মানে ব্রোকার আগে থেকে জানতো যে এই বাড়ির ভিতরে কোনো সমস্যা রয়েছে, কিন্তু টাকার জন্য সে এই সব কিছু গোপন করে বাড়িটি বিক্রি করে দিয়েছিল। কারণ স্বাভাবিকভাবে এই বিষয়গুলো জানার পর কেউই এই বাড়িটা কিনতো না বা এই বাড়িতে উঠতও না। তো এরপর অ্যান্থনি কাজে বের হয়ে আন্নাম্মাকে কল করার চেষ্টা করে, কিন্তু ওই মুহূর্তে তাদের বাড়িতে কেউই ছিল না, তাই কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এরপর রাতের বেলা সে বাড়িতে ফিরে আসে এবং সবাইকে বলে যে সে যদি এই বাড়ির ভিতরে আরও থাকে তাহলে সামনে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, তাই তারা এখনই এখান থেকে চলে যাবে। এমনকি সে মিলের কাছে ভাড়া নেওয়ার জন্য একটি বাড়িও দেখে ফেলেছে, যে জন্য সবাই নিজেদের জিনিসপত্র প্যাক করে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই মেরি পিছলে পড়ে যায়। অ্যান্থনিও সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররাও তখন স্ক্যান করতে শুরু করে যে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা। এভাবেই তাদের পুরো রাতটা কেটে যায়। এর মধ্যে অ্যান্থনির মাও কল করে, আর এর কিছুক্ষণ পরই আন্নাম্মার কল আসে। সে অ্যান্থনিকে বলে যে সে সব কিছুই জানে, তবে 2 দিন পর সেখানে আসতে রাজি হয়। সাথে এটাও বলে দেয় ততক্ষণ পর্যন্ত কেউ যেন ওই বাড়ি থেকে কোথাও না যায়। অ্যান্থনি যাওয়ার জন্য জিদ করছিল। আন্নাম্মা তখন তাকে বোঝায় এই বাড়িতে যে এভিল শক্তি রয়েছে সেটা তাদেরকে এই বাড়ি বা এই গ্রাম থেকে কোথাও যেতে দেবে না। তারপরও তারা যদি বাইরে যাওয়ার চেষ্টা করে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, তাই তাদেরকে এখন বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। কিন্তু এরপরই যেটা ঘটে সেটার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিল না। সকালবেলা সোফি কল করে জানায় তার দাদি মারা গেছে। এটা শুনে অ্যান্থনির পায়ের নিচ থেকে মাটিটা পর্যন্ত সরে যায়। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। লোকনাথ আন্নাম্মার কাছে জানতে চায় যে আসলে মৃত্যুর পর কি আছে। মৃত্যু কি সবকিছু শেষ, নাকি এরপরও এমন কিছু আছে যা আমরা কখনো জানতে পারবো। পাশাপাশি বিভিন্ন রিলিজিয়ন
এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে ক্রিমেশন বা শেষকৃত্যও বিভিন্নভাবে করা হয়। তাহলে এটা কি শুধু শরীরকে শেষ করার একটা পদ্ধতি, নাকি সেই আত্মার হাত থেকে জীবিত মানুষদের বাঁচানোর একটা চেষ্টা? কারণ প্রায়ই বলা হয় যে আনস্যাটিসফাইড যে সোলগুলো থাকে তারা আমাদের আশেপাশে বসবাস করে এবং তারা যে কোনো সময় যে কোনো মানুষের শরীর পজেস করতে পারে। তাহলে কি তারা আমাদের ক্ষতি করতে পারে? কিন্তু আপাতত আনাম্মা এই ব্যাপারে কোনো উত্তর না দিয়ে সেই গল্পটাই কন্টিনিউ করে। সিন চলে যায় আবার পাস্টে, যেখানে আমরা অ্যান্থনির মায়ের শেষকৃত্য দেখতে পাই। এতক্ষণে আনাম্মা ওই বাড়িতে পৌঁছে গেছে। সে পুরো বাড়ির এদিক ওদিক চেক করতে থাকে, যার মধ্যে সে অ্যান্থনির মায়ের স্পিরিটকেও দেখতে পায়। আনাম্মা তার কাছ থেকে তার মৃত্যুর কারণও জানতে চায়, কিন্তু সে তাকে কিছুই না বলে চলে যায়। ঠিক তখনই আন্নাম্মাকে কোনো একটি শয়তানি শব্দ বিরক্ত করতে শুরু করে। এক পর্যায়ে সে ওই স্পিরিটটাকেও দেখতে পায়, যে মূলত এই বাড়ির পুরনো মালিক। কিন্তু তার ব্যাপারে আসল রহস্য যখন সামনে আসবে তখন আমরা জানতে পারবো। এরপর আন্নাম্মা কবরস্থানে যায়। সেখানে সে অ্যান্থনির মায়ের সঙ্গে তার স্বামীর ছবিটারও কবর দিয়ে দেয়, যাতে তারা শান্তিতে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু সেই ছবিটা আজও আন্নাম্মার কাছেই ছিল, আর সেই ছবিটা বাড়ির ভেতরেও চলে এসেছিল, যেটা ছিল বেশ অদ্ভুত একটা বিষয়। এরপর আন্নাম্মা অ্যান্থনি এবং তার পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদেরকে জানায় যে এখানকার ইভিল ফোর্সগুলো তাদের অতীতে গিয়ে সত্যিটা জানতে বাধা দিচ্ছে। যদিও বাইরে থাকা বটগাছটা স্পর্শ করার সময় সে অতীতের কিছু ঝলক দেখতে পেয়েছিল, যেখানে একটা মা, তার 4 মেয়ে, তার স্বামী এবং তার শাশুড়ি থাকত। এরপর সবাইকে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলা হয়েছিল। কিন্তু কি হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা জানতে হলে তাদের অতীত দেখতে হবে, আর সেটা এক মুহূর্তে ইম্পসিবল হয়ে যাচ্ছে। এই জন্য আন্নাম্মা সবাইকে বলে যে সে খুব তাড়াতাড়ি সঠিক ইনফরমেশন নিয়ে আবার ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই যেন সাবধান এবং সতর্ক থাকে, আর তারার উপর বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ তার শরীরে আঘাতের দাগ তৈরি হয়েছে, অর্থাৎ সেই হচ্ছে মেইন টার্গেট। আর এখন আমরা বুঝতে পারছি যে তার হাতে যে দাগগুলো ছিল সেগুলো এই স্পিরিটই দিচ্ছিল। এরপর আন্নাম্মা বিভিন্ন রিলিজিয়াস প্লেসে যায় এবং বিভিন্ন রিচুয়াল, এক্সোরসিজম, প্রোটেকশন সার্কেল, ম্যাথডস সবকিছু সম্পর্কে নলেজ গ্যাদার করে। এরই মধ্যে প্রেজেন্ট টাইমে লোকনাথ তাকে জিজ্ঞেস করে যে সে বিভিন্ন রিচুয়াল চেক করেছে এবং বিভিন্ন কমিউনিটির কাছ থেকে বিভিন্ন জিনিস শিখেছে, এগুলো কেনই বা করেছে বা সেখানে কি পেয়েছে। তখন সে বলে যে হিন্দুইজমে এক্সোরসিজমের কোনো কনসেপ্টই নেই। এখানে রোজ প্রদীপ জ্বালিয়ে তাদের ভগবান শিবের পূজা করা হয়, যাতে ব্যাড স্পিরিট থেকে বাঁচা যায়, আর এর পিছনে বেশ কিছু কারণও আছে। এরপর আমরা আবার 1990 সালের সময় ফিরে যাই, যেখানে আন্নাম্মাকে বিভিন্ন রিলিজিয়াস প্লেসে যেতে দেখি এবং বিভিন্ন ধরনের মানুষদের সঙ্গে কথা বলতে দেখি। কিন্তু কিভাবে আত্মাদেরকে আটকানো যায়, কিভাবে প্রোটেকশনে রাখা যায় এবং কিভাবে এক্সোরসিজম করা হয়, এই সব কিছু ভিন্ন ধর্মে ভিন্নভাবে কাজ করত। কারণ এখানে আন্নাম্মা এটাই বুঝতে পারছিল না যে এটা কোন ধর্মে আত্মা হতে পারে, কেমন ইভিল এটা। আর এর মধ্যেই সে গভীর সাধনাও করে, যার ফলে সে জানতে পারে যে অ্যান্থনির মায়ের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছিল। আসলে তাকে ওই বাড়ির ভিতরে থাকা ওইখানে যে পরিবার ছিল তার মধ্যে বউয়ের স্পিরিটই নির্মমভাবে আছাড় মেরে তাকে শেষ করে দিয়েছিল। তো শেষ পর্যন্ত সে অ্যান্থনির বাড়িতে পৌঁছে যায় এবং সেই বটগাছটাকে আবার চেক করে। সেখানে সে একটা বাচ্চা মেয়ের কঙ্কাল খুঁজে পায়, যেটা দেখে সে স্পষ্টই বুঝতে পারে যে মেয়েটার বাবা হয়তো তাকে মেরে ফেলতে আসছিল, সেই বয়সে এই গাছে লুকিয়ে পড়েছিল, আর এরপর সেখানে তার মৃত্যু হয়। ঠিক তখনই হঠাৎ করে তারা পজেসড হয়ে যায় এবং কাছেই থাকা গাছটার চারপাশে ঘুরতে শুরু করে। অ্যান্থনি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আন্নাম্মা তাকে বাধা দেয়, কারণ এটা আরও খারাপ কিছু ঘটাতে পারে। তবে কিছুক্ষণ পরই তারা হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। এরপর তারাকে ভিতরে নিয়ে আসা হয় এবং তার এক্সোরসিজম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়। তার আগে তার চারপাশে প্রোটেকশন স্পেলের মাধ্যমে একটা সার্কেল তৈরি করা হয়, আর এরই মধ্যে বাড়ির ভিতরে হোলি ওয়াটারও ছিটানো হয়। পাশাপাশি তার উপরে হোলি ওয়াটার যখন ছিটানো হয় ঠিক সেটা আগুনের মতো গরম হয়ে যায়। যাই হোক, তখনই তারা কথা বলতে শুরু করে, কাঁদতে থাকে এবং কাকতে মিনতি করতে থাকে। আন্নাম্মা তখন বলে যে এটা ইভিলের একটা চাল হতে পারে, তাই কেউ যেন তার ট্র্যাপে না পড়ে। আর আজকের রাতটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে কেউ কিছু খাবে না, কেউ ঘুমাবে না, এমনকি নিজেদের মধ্যে কথা বলবে না। আর যদি কেউ তাদের সঙ্গে কিছু বলে অথবা কোনো অচেনা আওয়াজ তারা শুনতে পায়, তাহলে তার উপরে একদমই রিয়্যাক্ট করা যাবে না, আর একে অপরের চোখের দিকে তাকাবেও না, কারণ এর মাধ্যমে ইভিল যে শক্তি আছে সেটা এক বডি থেকে আর এক বডিতে সুইচ করতে পারে। তো এরপর যখন পুরো প্রক্রিয়া শুরু হয়, কিছুক্ষণ পর স্পেল পাঠ করা ওই ছেলেটা অজ্ঞান হয়ে যায়। তারাও তখন হাওয়ায় ভেসে ওঠে। এমনকি সেই ইভিল ভয়েসটা অ্যান্থনি এবং মেরিকে বলে যে তারা তাদের পেটের ওই সন্তানকে মেরে ফেলবে, তাই এবার তারাকেও মরতে দিক। এরপর সে তারাকে টেনে রুমের ভিতরে নিয়ে গিয়ে আটকে ফেলে। এরপর আন্নাম্মা নিচের দিকে একটি সিক্রেট রুম খুঁজে পায়।
আর সেখানে কয়েকটা মেয়ের ভূত তাদেরকে হান্ট করতে থাকে। কিন্তু আন্নাম্মা স্পষ্টই বুঝতে পারছে যে আজ তাকে ভয় পেলে চলবে না, তার মনের ভয় দূর করে তাকে এগিয়ে যেতে হবে। তাই আন্নাম্মা আর একটু সামনে যেতেই ঘরের মধ্যে বড়সড় একটি সিন্দুকের ভিতরে অনেকগুলো বাচ্চার কঙ্কাল খুঁজে পায়। আর এরপরই পুরো বাড়ির অতীত তার সামনে দেখা দেয়। এখানেই মূলত এই মুভির আসল রহস্যগুলো সামনে আসে। মূলত 1930 সালের দিকে এই বাড়ির ভিতরে নায়োদাম্মা নামের একজন লোক থাকতো, যার বোর্ড মূলত অ্যান্থনি খুলে ফেলেছিল। আর সেই লোকের স্পিরিটই সেদিন রাস্তায় অ্যান্থনির সঙ্গে দেখা করেছিল, যে বারবার গায়েব হয়ে যাচ্ছিল। এই নায়োদাম্মার 4টি মেয়ে ছিল, আর তার মা তার বউকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ সে কখনোই ছেলে সন্তানের জন্ম দিতে পারেনি। আর নায়োদাম্মার তার স্ত্রীর উপরও প্রচণ্ড রাগ ছিল, কারণ সে তাকে পুত্র সন্তানের বাবা বানাতে পারেনি। ওই সময় আবার নায়োদাম্মার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তারপরও তাকে টর্চার করা হতো, গালাগালি দেওয়া হতো। তার জীবনটা পুরো অতিষ্ঠ ছিল, কিন্তু নিজের মেয়েদের জন্য সে সব কষ্ট সহ্য করে নিত। এর মধ্যে একদিন নায়োদাম্মার তার মা একজন তান্ত্রিক মহিলাকে ডেকে আনে, যাতে সে পেটের ভিতরে থাকা বাচ্চাটাকে টেস্ট করে বলতে পারে যে সেটা ছেলে হবে না মেয়ে হবে, মানে বর্তমান যুগের আল্ট্রাসোনোগ্রাফিকের মতো আর কি। কিন্তু ওই মহিলা জানায় এবারও মেয়ে সন্তান হবে। আর এটা শুনে গিয়ে নায়োদাম্মা তার স্ত্রীর পেট কেটে সে আনবর্ন বেবিটাকে শেষ করে ফেলে, যার কারণে তার স্ত্রীও মারা যায়। আর এরপর নায়োদাম্মা তার 4টি মেয়েকে ছাদ থেকে ফেলে, কেটে, আছাড় মেরে এবং পিষে মেরে ফেলে। আর যে মেয়েটার কঙ্কাল আন্নাম্মা বটগাছে নিতে পেয়েছিল, ওই মেয়েটা মূলত বাঁচার জন্য ওই বটগাছে গিয়ে লুকিয়ে পড়েছিল, যেখানে তার মৃত্যু হয়েছে। আর অবশেষে নায়োদাম্মার স্ত্রীর পেটে যে ফিটাসটা ছিল, সেই ফিটাসটাকে সেখানেই কবর দেওয়া হয়। সিন চলে আসে প্রেজেন্টে। তারাকে আন্নাম্মার কাছে নিয়ে আসা হয়, যাকে তারা এক্সোরসিজমের জন্য নিয়ে আসে। মূলত তার উপর এখন এক্সোরসিজম করা হবে। আন্নাম্মা এখন স্পষ্টই বুঝতে পেরেছে তারার উপর অন্য কারোর আত্মা নয়, ওই যে ফিটাসটা কবর দেওয়া হচ্ছিল সেই ফিটাসের আত্মা রয়েছে। আর ওই ফিটাসটা তখনও জন্মগ্রহণ করেনি, তাই তার শক্তিও ছিল অতুলনীয়। সে মূলত 5 এলিমেন্ট থেকে নিজের পাওয়ার তৈরি করেছে। আর আন্নাম্মাও কিন্তু লোকনাথকে আগেই বলেছিল যে এটা কখনো ইভিল হিসেবে জন্ম নেয়নি, বরং এটাকে ইভিল তৈরি করা হয়েছিল। আর এটাকে এতটাই ভয়ঙ্কর বানানো হয়েছিল যে সে এই পর্যায়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আন্নাম্মা এটাও জানায় যে তার কাছে সুনামির মতো পাওয়ার আছে, আর তার আসল টার্গেট হলো মেরির পেটে বেড়ে ওঠা ওই বাচ্চা। সে মূলত ওই ফিটাসটাকে চায়। দাঁড়ান, এখানে আপনাদের একটা ভুল হতে পারে। ওই আত্মাটা মূলত মেরির যে পেটের বাচ্চা আছে সেটাকে কিন্তু শেষ করতে চাচ্ছে না, সে মেরির পেটের বাচ্চাটাকে গার্ড করছে। মানে মোট কথা, যেই তাকে শেষ করার চেষ্টা করবে সে তাকে শেষ করে দিবে। আর এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, নায়োদাম্মার মা যে মারা গিয়েছিল তাকে মূলত নায়োদাম্মার স্ত্রী মেরেছিল, কারণ সেও ছেলে ছেলে করে পাগল হয়ে গিয়েছিল। যদিও সে তার শাশুড়ির মতো এতটা খারাপ ছিল না, কিন্তু আত্মা তো প্রতিশোধ নিবেই। এখানে মেরির শাশুড়িও নায়োদাম্মার মায়ের মতো এরকম সব ছেলে ছেলে করে পাগল হয়ে গিয়েছিল। তাই এই স্পিরিটগুলো এখানে এই ঘটনা দেখে দেখে তাদের ভিতরে যে রাগগুলো ছিল সেটা আরও বেশি জেগে যায়। তাই মূলত তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছিল। আন্নাম্মা মেরিকে ময়দা দিয়ে তৈরি করা একটি গোলা দেয়, কারণ এটাকেই এখন ফিটাস মনে করে পূজা করতে হবে, যতক্ষণ না তার উপর থেকে পজিশনটি চলে যায়। আর অ্যান্থনিকে এখানে মারা যাওয়া মেয়েদের শেষকৃত্য করতে হবে, যাতে তাদেরও স্পিরিটগুলো মুক্ত হয়ে চলে যায়। কিন্তু এই প্রক্রিয়া শেষ করার আগেই নায়োদাম্মার গোস্ট অ্যান্থনিকে পোজ করার চেষ্টা করে, কিন্তু অ্যান্থনি নিজেকে সামলে নেয়। কিন্তু সামনের যে ছেলেটা ছিল ওই গোস্টটা তাকে পোজেস করে নেয় এবং রিচুয়াল নষ্ট করতে শুরু করে। সে সবার উপর আক্রমণ করে, কিন্তু আন্নাম্মা তার বাবার দেওয়া ওই লকেটটা তার গলায় পরিয়ে দিয়ে নায়োদাম্মার স্পিরিটটাকে একদমই ভ্যানিশ করে দেয়। শেষ পর্যন্ত তার পজিশন শেষ হয়ে যায় এবং সেই ফিটাসটাও শান্ত হয়ে যায়। আর এই বাড়িটাও এখন ভূতদের হাত থেকে মুক্ত হয়ে যায়, যে জন্য সবাই এখন খুশি। আর আন্নাম্মা সেখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ আন্নাম্মা সফলভাবে এই বাড়িটাকে বাঁচিয়ে দিয়েছিল। তো সিন চলে আসে আবার প্রেজেন্টে। লোকনাথের স্টাডিও পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই আন্নাম্মার কাছে একটি আননোন নম্বর থেকে কল আসে, কেউ বিপদে আছে। সে যেন খুব দ্রুত গিয়ে তাকে সাহায্য করে, যে জন্য লোকনাথও তার সঙ্গে যায়। প্রথমে আন্নাম্মা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু অনেকটা অনুরোধ করার পর সে রাজি হয়। এরপর সেই অ্যাড্রেসে গিয়েই দেখা যায় সেটা একটা অ্যাবান্ডন বিল্ডিং, যেখানে মুভির শুরুর সেই মরা কুকুরটাও পড়েছিল। কিন্তু সেখানে তাদের কাউকেই পাওয়া যায় না। তাহলে কলটা কে করেছিল? আর এখানেই সামনে আসে মুভির আরও একটি ভয়ঙ্কর রহস্য। কারণ এতক্ষণ যে লোকনাথ আন্নাম্মার সাথে সাথে কেস স্টাডি করে ঘুরে বেড়াচ্ছিল, সে আসলে সাধারণ কোনো ব্যক্তি নয়। এই লোকনাথের মধ্যে নায়োদাম্মার স্পিরিট পজেস্ট ছিল। মূলত নায়োদাম্মার যে স্পিরিট আছে সে আন্নাম্মাকে শেষ করতেই তার উপর ভর করে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর সবচেয়ে বড় কথা, আন্নাম্মার বাবা যে লকেটটা তাকে দিয়েছিল সেটাও সে ভুলবশত নিজের গাড়ির ভিতরে রেখে এসেছে। তা আন্নাম্মাকে তার হাত থেকে রক্ষা করার মতো কোনো রক্ষা কবচ এখানে আর নেই।
অর্থাৎ এখানে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে যায়, এই পুরো ব্যাপারটাই ছিল ওই আত্মার একটা পরিকল্পিত ষড়যন্ত্র। তো এর মধ্য দিয়ে মুভিটা মূলত এখানে শেষ হয়ে যায়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে সামনে কি হবে। হতে পারে পিন্ডমের পার্ট 2 আসতে পারে, সেখানে হয়তোবা আরও কিছু আসল রহস্য লুকিয়ে আছে যেগুলো আমাদের সামনে আসেনি। আবার এমনটাও হতে পারে, আবার প্রথমে যেমনটা বলেছিলাম এটা একটা সত্য ঘটনা ছিল, এমনটাও হতে পারে যে এখানে আন্নামার মৃত্যু হয়েছিল, বা শেষের যে সিনটি আমাদের দেখানো হয়েছে সেটা হয়তো বা মানুষের ধারণা হতে পারে। কারণ কেউ যদি বেঁচে না থাকবে তাহলে পুরো ঘটনা আমরা কিভাবে জানতে পারলাম। এখানেও বেশ কিছু প্রশ্ন থেকে যায়। সেই অ্যাঙ্গেল থেকে বলতে গেলে আমার মনে হয় যে অবশ্যই এর পার্ট 2 আসবে। তো সব মিলিয়ে পিন্ডমের এই ঘটনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।